This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক অভিভাবকের কথা শোনাবো। স্কুলে গিয়ে মাথায় 40টা সেলাই। শুনুন কতটা মর্মান্তিক পরিস্থিতি কলকাতার একটা নামজাদা স্কুলে। স্যার একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। স্যার একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। বাংলা একটা কথা আছে না, নিশ্চয়ই শুনেছেন, ফেলো করি মাখো তেল। বেসরকারি শিক্ষা ব্যবস্থা এটা বোধহয় একটু উল্টো। সেখানে ফেলো করি আর নাও টেনশন, লাখ লাখ টাকার ডোনেশন, হাজারো রকমের ছুতো, তারপরেও নিরাপত্তা বা নিশ্চিত হওয়ার জোর নেই। জোর গলায় বলছি আমরা, আজকের ঘটনার পর নবনালন্দা স্কুলে আজ কাঁচ ভেঙে 3 জন পড়ুয়া জখম হয়েছে। দুর্ঘটনা এটা বলেই দায় সারেনি কর্তৃপক্ষ, বরং তারা ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। রক্তাক্ত বাচ্চাগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তার জন্য স্কুলে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ছিল না। উল্টে প্রিন্সিপালের আচরণ আজ সবাইকে অবাক করে দিয়েছে। একজন শিক্ষকের এই আচরণগুলো কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেসরকারি শিক্ষা ব্যবস্থা এখন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা নয়, এটা একটা শিক্ষা ব্যবসা। নইলে কেন আপনি কোটি টাকা খরচা করে আপনার ঘরের বাচ্চাটাকে স্কুলে পাঠাচ্ছেন, বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু তারপরেও নিশ্চিন্তে থাকতে পারবেন না? এক মা কি বলেছেন শুনুন। স্যার একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। স্যার একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। শুনলেন, স্কুলে পড়তে যাচ্ছে, 40টা সেলাই পড়েছে। দেখাই প্রতিবেদন, দেখুন, বুঝতে পারবেন বিষয়টা। তারা খোলার সময় যদি ভেঙে পড়ে যায়, তার মানে কি মেইনটেনেন্স নেই? অমানবিক প্রতিক্রিয়া। জানলা খুলতে গিয়ে জানলা ভেঙে গেল, তো জানলা কি ভাঙতে পারে না? দায়সারা মনোভাব। অ্যাক্সিডেন্টের ওপর কিন্তু সবার সবসময় হাত থাকে না। লঘু করার চেষ্টা। আগুনে ঘি পড়তে এতটুকুই কি যথেষ্ট নয়? নবনালন্দা বেসরকারি স্কুলে প্রার্থনা চলার সময় কাঁচ ভেঙে দুর্ঘটনা। 3 পড়ুয়ার মধ্যে 2 জনের আঘাত গুরুতর। তারপরেও একজন প্রিন্সিপালের এমন আচরণ কেন? কেন এমন বেপরোয়া মনোভাব? একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকাতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দুর্ঘটনা, কিন্তু কেন দুর্ঘটনা? দুর্ঘটনার দায় কার? কেন সাত সকালে স্কুলে গিয়ে এভাবে রক্তাক্ত হতে হলো পড়ুয়াদের? প্রশ্ন তুলে সরব হন অভিভাবকরা। অভিযোগ, অনেকটা দেরি করে এসে উল্টে অভিভাবকদের সঙ্গে হম্বিতম্বি করেন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। অভিভাবকদের প্রাথমিক অভিযোগ ছিল, কাঁচ ভেঙে রক্তাক্ত অবস্থা হওয়ার পরেও স্কুল থেকে তড়িঘড়ি হাসপাতালে নেওয়ার কোনো তৎপরতা দেখা যায়নি। মেডিকেল ইউনিটও আছে, কিন্তু অবাক করার সময় পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে কি নিয়ে যাওয়া হয়েছিল? অভিভাবকদের অভিযোগ কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে। মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিও। তার সবাই শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। স্কুলে অ্যাম্বুলেন্স থাকলেও পাওয়া যায়নি। প্রথমে স্কুলের দাবি ছিল চালক অসুস্থ, কিন্তু পরে চাপের মুখে অ্যাম্বুলেন্স চালককে শোকজ করে প্রিন্সিপাল গাফিলতি মানতে বাধ্য হন। অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে, সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি। অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকজ করা হয়েছে। স্কুলে কাঁচ ভেঙে দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু দুর্ঘটনা এড়াতেই তো বেসরকারি স্কুলে মোটা টাকা ফি বছর, মোটা টাকার ডেভেলপমেন্ট ফি। দুর্ঘটনা ঘটনার মধ্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো নবনালন্দা। প্রশ্ন তুলছেন অভিভাবকরা। বহু বছর মেইনটেন্স না হলে তো কাজ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পিয়ার লাইনে দাঁড়িয়ে আছে, সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, তার রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? স্কুল কর্তৃপক্ষ কি উত্তরগুলো দিতে পারলেন? সোমা দাসের রিপোর্ট, TV9 বাংলা।
জানি না প্রিন্সিপাল স্যার সত্যি সত্যি চোখে চশমা পরে আছেন কিনা। যাই হোক, এবার একটু স্যালাইনের আপডেট দেই, বড় আপডেট। ওনারা ভালো নেই। এসএসকেমে ভর্তি 3 প্রসূতি সংকটে রয়েছে, কারো কিডনির অবস্থা ভালো নয়। 3 প্রসূতির শরীরে সংক্রমণ, 2 প্রসূতি এখনো ভেন্টিলেশনে আছেন। স্যালাইনে মৃত্যু, পিজিতে পাঠাতে দেরি কেন, উঠছে একাধিক প্রশ্ন। না জানিয়েই রেফার, উঠছে এমনও অভিযোগ। মেদিনীপুর মেডিকেলে 1 প্রসূতির মৃত্যু, এখনো সংকটে 3 প্রসূতি। গ্রিন করিডোরে রাস্তা ফাঁকা করে এসএসকেএম এ ভর্তি করে প্রাণপণ চেষ্টা চলছে বাঁচানোর। একটি ঘটনা, অনেক প্রশ্ন। ফের কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। পয়লা থেকে সবচেয়ে বড় প্রশ্ন, অন্য রাজ্যে কালো তালিকাভুক্ত থাকা সংস্থার নিম্নমানের স্যালাইন দেওয়া হলো কেন? দ্বিতীয় প্রশ্ন, 1 প্রসূতির মৃত্যুর পর কেন ঘুম ভাঙল স্বাস্থ্য প্রশাসনের? তৃতীয় প্রশ্ন, নেফ্রোলজি সিসিইউ এর পরিকাঠামো মেদিনীপুর মেডিকেলে নেই কেন? 2004 সালে তৈরি মেডিকেল কলেজ আর কবে সাবালক হবে? পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থায় একটা মেডিকেল কলেজে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার পরিকাঠামোর অভাব কতটা বেশি, সর্বোচ্চ পরিষেবার যে সুযোগটা দিন দিন কমে আসছে, এটা হচ্ছে তার প্রমাণ। ওই নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করার ফলে তার রিয়াকশনে যে মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যাচ্ছে, সেই ধরনের পেশেন্ট কেয়ার দেওয়ার মতো ব্যবস্থাই নেই। অথচ সরকার বলছে যে 100% কাজ নাকি তাদের হয়ে গেছে। চতুর্থ প্রশ্ন, পরিকাঠামো যখন নেই তখন প্রসূতিদের সরাতে 4 দিন লাগলো কেন? কাঁপুনি দিয়ে জ্বর, দ্রুত রক্তচাপ কমে যাওয়া, রক্তক্ষরণ, মূত্র বেরোনো বন্ধ হয়ে যাওয়া, এরকম উপসর্গ দেখেও নড়াচড়া করতে দেরি কেন স্বাস্থ্য প্রশাসনের? মেদিনীপুর মেডিকেল থেকে কলকাতায় স্থানান্তরের কথা প্রসূতিদের পরিবারকে জানানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ। কিসের এত লুকোছাপা? কিছু আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, আচ্ছা ওখানে বলেনি। আচ্ছা, গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। কেন নেই, একটা দিদি গেছিল ওইখানকে, বলে চলো আমরা চিকিৎসা করে দেবো, ওইখানে ভালো করে দেবো তোমার মেয়েকে। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে, এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। দিন হয়ে গেল, 4-5 দিন অতিক্রম করলো, তাহলে নির্দিষ্ট সময় আগেই তাহলে রেফারটা করতে পারতো এবং পেশেন্ট পার্টিকে সেভাবে জানাতে পারতো। তারাও আজকে অন্ধকারে রয়েছে যে কি হবে না হবে। 19 বছরের নাসরিন খাতুন, 23 বছরের মাম্পি সিং, 31 বছরের মিনারা বিবি, কেউ ভেন্টিলেশনে, কেউ সিসিইউতে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অথচ কারোরই এখন হাসপাতালে ভর্তি থাকার কথা নয়। সন্তান হলে বাড়িতে যাওয়ার কথা, বাড়িতে আনন্দ উৎসব হওয়ার কথা। এখন চোখের জলে সম্বল পরিজনের, লাটে উঠেছে নাওয়া খাওয়া। ডাক্তারবাবু, আমার মেয়েটা ফুলে যাচ্ছে কেন, পেটটা কেন ফাঁপে যাচ্ছে কেন, পেচ্ছাপ হচ্ছে না কেন, এখনো অবধি পেচ্ছাপ হয় না আমার মেয়েটা, শুধু ফুলে যাচ্ছে, শুধু ফুলে যাচ্ছে। যেরকম করে হলো আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও। ফেরাতে পারবে এসএসকেএম, নাকি আরো কালি লাগবে স্বাস্থ্য দপ্তরের গায়ে? সৌরভ দত্ত, আব্দুল আজিজ ও দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। হাসপাতালে ভর্তি হলে বেশিরভাগ রোগীকেই আগে স্যালাইন দেওয়া হয়, মোটামুটি আমরা এটাই তো দেখতে অভ্যস্ত। কিন্তু কেউ ভেবেছিল সেই স্যালাইন মৃত্যুর কারণ হতে পারে? মেদিনীপুর মেডিকেলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। 1 প্রসূতির মৃত্যুতে বিতর্ক শেষ হয়নি, আরো অনিয়মের অভিযোগ উঠছে এই স্যালাইন নিয়েই। কোথাও স্যালাইন সংকট, কোথাও দিব্যি চলছে নিষিদ্ধ স্যালাইন। বাংলার হাসপাতালে বিবিধ রতন, ভয়ে কাটা রোগীর পরিজন। সোমবার সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন সংকটের ঠেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। 51 বছরের হিরণময় মহন্তকে রবিবার রাতে ভর্তি করা হয়েছিল, মূলত শ্বাসকষ্টের সমস্যা। বাঁচানো যায়নি, স্যালাইন চালানো হয়নি বলে এমএসবিপির কাছে লিখিত অভিযোগ পরিবারের। সকালের পরের থেকে ডাক্তার নাই তো নাই, নাই, অনেক লেটে ডাক্তার আসছে, কোনো স্যালাইন দেওয়া হয়নি। কি মনে হয় স্যালাইন দিলে কি বাঁচতো? মনে হয়, আমরা তো তাই ভাবছি। আমার মনে হয় স্যালাইন দিলেই বাঁচতো। এই একটি নয়, স্যালাইন না দেওয়ার আরো অভিযোগ রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন নাই কালকে থেকে, কোনো পেশেন্টের স্যালাইন নাই, আমাদের পেশেন্টের স্যালাইন নাই, ওই ওয়ার্ডে কোনো পেশেন্টেরই স্যালাইন নাই, মানে হসপিটালে স্যালাইন নাই। এটা গেল একটা দিক।
বাঁকুড়ার হাসপাতালে আরো ভয়ের চিত্র। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইনও দিব্যি চলছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগী ও রোগীর পরিজনরা জানেনই না কোন স্যালাইন যাচ্ছে শরীরে। এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে স্যালাইন চলছে সেই স্যালাইন কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, এবং দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে এনএস ধরনের স্যালাইন, সেই স্যালাইন কিন্তু রোগীর শরীরে যাচ্ছে। এবং কি স্যালাইন চলেছে জানেন? আমি জানি না, আমি মূর্খ মানুষ, আমি লেখা পড়ি লয়, আপনাকে তো বলছি। এবং এখানে দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বেশ কিছু এনএস ধরনের স্যালাইন তা কিন্তু মজুত করে রাখা হয়েছে। স্যালাইন এখানে রাখা আছে, তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ এটাই চলছে, এই স্যালাইনই চলছে। হ্যাঁ এটা এনএসটা চলছে, এটা কিন্তু আরএল চলেনি। এনএসটা এখন দেখতে হবে ওটা কি ওই ব্যাচের বা ওই ক্যাটালগের আছে কিনা বা ওই কোম্পানির কিনা, সেটা দেখতে হবে। যদি ওই কোম্পানির না হয় তাহলে তো ব্যবহার হতে পারে, অন্য কোম্পানির তো ব্যবহার নিষেধাজ্ঞা কিছু নেই। না এই কোম্পানিরই পশ্চিমবঙ্গ, হ্যাঁ এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চলছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। নিষেধাজ্ঞার পরও রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার হচ্ছিল। টিভি9 বাংলার খবরে শীতঘুম ভাঙে প্রশাসনের। তবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের খবর চাউর হতেই ভয়ে কাঁটা রোগীর পরিজন। অনেকেই স্যালাইন নিতে অস্বীকার করেছেন। হাসপাতাল ছেড়েও চলে গিয়েছেন বহু রোগী। ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারি আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো স্যালাইন দিলে ভয় দেবে না, কি হবে না হবে জানি না। ঠিক স্যালাইন চালাচ্ছে, ওটা তো ভয় লাগবে। এখন জিজ্ঞাসা করছি তো না, বলে ঠিকই আছে, ভালো স্যালাইন চালাচ্ছে। কাকে জিজ্ঞেস করেছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো না ভালো স্যালাইন চালাচ্ছে, এটা বন্ধ করতে হবে। স্যালাইনেও ভয়, কেউ ভেবেছিল এমনও একদিন দেখতে হবে। কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। কার নির্দেশে কারা কাটমানি খেয়ে এই বেআইনি ওষুধকে অ্যাপ্রুভাল দিয়েছিল, কারা কাটমানি খেয়ে এই স্যালাইনকে মানুষের শরীরে ঢোকার ছাড়পত্র দিয়েছিল, এবং এমনকি এই ঘটনা মেদিনীপুরের এই ঘটনা ঘটার পরে সরকার ওটাকে লিস্ট থেকে সরানোর পরেও কেন এসএসকেএম কি বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধগুলোকে ব্যবহার করা হচ্ছে, কত হাজার কোটি টাকা কাটমানির গল্প আছে, এগুলো তো সামনে আসা দরকার। জীবন নিয়ে ছিনিমিনি, স্বাস্থ্য দফতর কি দায় অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।